আমার খরম সারে কই পাবো সখী গো তোমরা আমার আপনার প্রস্তাবটা নিয়ে আইবেন পরীক্ষা করতে হবে কয় ঠিক আছে ঘুম থেকে উঠা একটা শিশির ভিতরে বইরা এটা রেখে দিছে আর কি মানে গান করে আর ঢাকা যাওয়ার সময় পাই নাই কমিটির বাড়িতে এসে ঘুমাইছি তাই মাইকটা যদি একটু 19-20 হয় তাহলে অনেক সমস্যায় পড়ে যাব আমি তো গাবিও ছিল না বেরেসও ছিল না কোনটারে গাবি কর এক বেটা এরকম আর কি ডায়াবেটিস বেশি কথা কর অনেকের কিন্তু ডায়াবেটিস আপনি তবে হুদুদি বক 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 করে না এরকম করে আর কি তারপরে এরকম কথা কইতে কইতে তোর বেটার বউ কইতেছে একটা কাম করো না তোমার জন্য এই অবস্থা তুমি ডাক্তারের কাছে যাও তো বেটা কই ডাক্তারের কাছে গেছে যাওয়ার পরে বলছে ডাক্তার বলছে কালকে সকালে আপনার প্রস্তাবটা নিয়ে আইবেন পরীক্ষা করতে হবে কয় ঠিক আছে ঘুম থেকে উঠা একটা শিশির ভিতরে বইরা এটা রেখে দিছে আর কি মানে 9টা 10টার সময় যাইবো ডাক্তারের কাছে আর এই ফাঁকে ওনার ওয়াইফ মানে ওনার স্ত্রী ওইটা গরজারও দিতে লইয়া ওইটার ফেলাই দিছে লাগে তো ফিরে গেছে কেনি অন যদি কয় সকালবেলা যদি এটা জিগা যদি না ভাত তো দিব কেসারা তাই বুদ্ধি করে করছে কি আরে বাবারে জামাই যেই করা বুদ্ধি কইরা নিজে আস্তে কইরা আবার ফরসাম কইরা এটা বইরা থই আস্তে রে বাড়ি দিস না বাড়ি খারাপ যা টাকা একটু কম দিতাম না বাড়িটা দিছু না পরে যখন এটা থইয়া দিছিনি আর ওই বেড়া সুন্দর করে এইটা লয়ে তো গেছে ডাক্তারের কাছে ওই বেডি আসিল আবার 4 মাসের গর্ভবতী এটা যে নিয়ে থইছে ওই জায়গা ডাক্তার পরীক্ষা করছে কইরা সেরা রিপোর্ট আর দেয় না রিপোর্টের লেগে বেড়ালি ঘুরে ঘুরে ডাক্তার সাহেব কর না কি হয়েছে আমার কি কইতাম আপনার সাথে অন্য কোনো লোক আছে নি কোথায় লে কথা কোন দিত না আরে কি হয়েছে কোন না আপনার লোকের রাত্রে কেউ থাকে থাকিনি আরে মিয়া কি হয়েছে আমার রোগ হয়েছে সেটা এটাই আমার কইবে কই না না এমনি বলতেছি এমনি কোনো লোক থাকিনি মেহমান টেমান সাথে সেটা কিছু মেহমান টেমান আছে কি কই না এরকম তো না তো ডাক্তার সাহেব দেখেন আমার যে রোগ হয়েছে আপনি কোন কোনো অসুবিধা নেই আমাকে বলেন তো কইতা ডাক্তার মনে করেন একবারে তালজি বেলা গেছে ঘটনা এমন রোগী ধর পাইছি না তখন নির্ভয়ে কইতাম না ভয়ে কইতাম না বলে তো আপনি 4 মাসের গর্ভবতী হোনা মাত্রই হার্ট ফেল শেষ আসতে রাখবি কারণ বুঝাইতেছি আর ব্যাপারটা তো ভোট করে যখন এভাবে যখন হার্ট ফেলের অবস্থা হয়ে গেছে ঘটনা কি এই কাম তুইছে না জীবন এটা কেমন হইলো এখন বাড়িতে গেছে বাড়িতে গিয়েছে মনে করেন একবার লাভ হইতে গেছে গা এখন বউ এত ব্যাপারটা জানে বউ জিজ্ঞেস ব্যাপার কি এইভাবে লাভ হয়ে ফিরে গেছো কি হয়েছে তোমার তোর কইস না আর বাস্তব না শেষ আরে কি হয়েছে মরে যাবো গা আমি চিন্তা করতেছি কেমনে কি করুন কোন দিক দিয়ে এটা হালা শুধু আরে কি হয়েছে আমার কাছে কোন আমি এটা সমাধান করতেছি কোথাইলে তুই ক কেমনে সমাধান ওইটা ক বুঝছি কি কইছে ডাক্তারে কো ডাক্তার আমার কইছে আমি বলে 4 মাসের গর্ভবতী আচ্ছা রায় আপনি কোনো টেনশন করেন না আপনার বাঁচাই দিতেছি কেমনে ওই কামটা আমি করছি তো কেমনে কয় আপনি যখন থয়ে গেছেন আর সকালবেলা ঘর ঝাড়ু দিতে লইছিলাম নি এটা গেছে ফুইরা পরে আমারটা দিয়ে দিচ্ছে তোমারটা তোরে তো বাচ্চা গেছি আল্লাহ আল্লাহ এমন কথা কয়েছে রে উঠতে দৌড় মারছে পিছিয়ে দেখো ব্যাপারটা কি সুস্থ দৌড় মারলো কে রে দৌড়টা কইতেছে আমি আইতাছি আরে কই যাও পরে আমি তো বাচ্চা গেছি ডাক্তার কি অবস্থা আছে দেখে মরে আছে একটা ডাক্তার যে হাল দেখছি তো না এখন দৌড়ে গেছে ডাক্তার কাছে গিয়া ডাক্তার সাহেব আবার এটা তো ভুল কইরা হইছে
এটা আমার বই এমনি এমনি দিয়া দিছ না, আপনার অবস্থা কিটা? ডাক্তার কর স্মরণ কর কি? হ্যাঁ আমি একটু সুস্থ আছি। হ্যালো হ্যালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে এবং তার সাথে তার প্রিয়তম হাবিব হযরতে আহমদ মুস্তাফা, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক রোজে ভক্তিপূর্ণ চুম্বন রেখে তার সাথে বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব রয়েছে সকলের চরণে ভক্তি রেখে প্রতি বছরের ন্যায় যার নামে এখানে উরুস মাহফিল হয়ে থাকে তিনি হলেন অলিকুল শিরোমণি হযরত দয়াল বাবা হাজী আব্দুল সামাদ প্রকাশ খরমশাহ রহমাতুল্লাহ আলাইহি ৪১তম উরুস মাহফিল। তাই আমার খরমশাহ বাবার দরবারে এই দাসীর ভক্তি রেখে ব্রাহ্মণবাড়িয়ার গর্ব জননেতা ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি সাহেব তার চরণে ভক্তি রেখে, আমাদের এমপি সাহেবের শরীরটা বেশি ভালো না, আমরা আমার আল্লাহর কাছে খরমশাহ বাবার কাছে দয়া ভিক্ষা চাই যেন আমাদের এমপি সাহেব খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং তার নেতাকর্মী যারা আছেন সবার প্রতি সালাম জানিয়ে মরহুম জিল্লুর রহমান ভূঁইয়া আওলাদ তাদের প্রতি সালাম জানিয়ে মরহুম হেলাল উদ্দিন ভূঁইয়া সাহেব আওলাদ তাদের প্রতি সালাম জানিয়ে সভাপতি রাজু আহমেদ ভূঁইয়া সাতচু
এবং সাধারণ সম্পাদক মতিন মিয়া ভাই সহ কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়ে পরিচালনায় আমাদের শওকত চৌধুরী দাদা ভাই এবং এখানে অনেক গণ্যমান্য বসে আছেন যাদের নাম আমার জানা নাই, দেওয়া হয় নাই, তাদের চরণে আমার ভক্তি রেখে সালাম জানিয়ে চেয়ারম্যান মেম্বার যারা আছে সবার প্রতি সালাম জানিয়ে আমাদের মাঝে আমাদের রিপন ভাই এসেছে এবং তার বন্ধু মহলে যারা আছে সবার প্রতি সালাম জানিয়ে আমাদের ইসুফ পাগলা দাদা ভাই তাদের প্রতি সালাম জানিয়ে ভাই সাউন্ডটা আগে যেরকম ছিল আপনারা আগের মতো করে দেন প্লিজ। দেখেন ভাই প্রতি রাত্র গান করি, এই যে বড় শালগড়ের গতকালকে গান করেছি রফিক সরকারের সাথে, গান করে আর ঢাকা যাওয়ার সময় পাই নাই, কমিটির বাড়িতে এসে ঘুমাইছি। তাই মাইকটা যদি একটু 19-20 হয় তাহলে অনেক সমস্যায় পড়ে যাব, দয়া করে আমার প্রতি একটু খেয়াল রাখবেন। তাই সাউন্ড সিস্টেম দাদা ভাইয়ের প্রতি সালাম জানিয়ে আজকে যারা দূর দূরান্ত হতে বাউল গান, বিচার গান, ভাব গান, পালা গান শুনতে এসেছেন সবার প্রতি সালাম জানিয়ে আজকে যার সাথে আমার গান করেছি তিনি বাংলাদেশের দেশের বাহিরে যেখানে যাই সেখানে জহির পাগলা দাদা ভাই, আমার দাদা ভাইয়ের অনেক সুনাম হয়ে গেছে ইদানিং। আল্লাহর আলো রহমত করুক, আল্লাহ আরো গুণে মানে বাড়িয়ে দে। তবে একটা বিষয়, যে ভক্তি শ্রদ্ধাটা এখন যেমন আমাদের প্রতি শিল্পীদের প্রতি আল্লাহ আরো উঁচা পদে নে, এটাই যেন সবসময় থাকে, এখান থেকে যেন নড়া না হয়। মালিক একটা মাপকাঠি দিয়ে দেয় সবাইকে, তাই না? এই সিরিয়ালটা কিন্তু অনেক কঠিন, আপনাকে পার করার মতো অনেকে আসবে, কিন্তু এই জায়গাটা থেকে কাউকে কষ্ট দেওয়া যাবে না, তাহলে মালিক আরো উপরে নিয়ে যাবে। দোয়া করি ভাইয়ের প্রতি সালাম। আর আমার আশিকান জাকেরান আমার যুবক ভাইরা যারা আছে সবার পায়ে ধরে বলি, গানের সময় কেউ উঠা বসা করেন না। তাই বাংলাদেশের আনাচে কানাচে যত শিল্পী রয়েছে সবার চেয়ে ছোট, সবার চেয়ে নগণ্য শিল্পী হলাম পাখি সরকার। আমাদের জন্য দোয়া করবেন যেন বাবা উভয়ই আপনাদের সকলকে আনন্দ দিতে পারি। তাই প্রথমেই আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল সৈয়দ আলহাস মঈনুদ্দিন আলমাজ ভান্ডারী, বড় শাহজাদা সাইফুদ্দিন আলমাজ ভান্ডারী বাবা জানের চরণে ভক্তি রেখে সুলতানুল আউলিয়া হযরত শাহলী বগদাদী আউলিয়া উলির দরবারে ভক্তি রেখে আমার মাঝে গত বছরও আমার সাথে আমার উস্তাদ আমার বাবা যিনি আমাকে লালিত পালিত করে গান শিখাইছে, গত বছর এই মঞ্চে ছিল লিয়াকত সরকার। আমার বাবা আজকে 5-6 দিন হয়ে গেছে এই দেশে আর নাই, না ফেরার দেশে চলে গেছে। আমার সেই দয়ালের চরণে ভক্তি রেখে তার জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। তাই সকলের প্রতি সালাম জানিয়ে আমি আমার আসল কাজ আরম্ভ করতে যাচ্ছি। কাজে যদি ভুল ত্রুটি হয় ছোট মেয়ে ছোট বোন হিসাবে আমায় ক্ষমার চোখে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমার রিপন ভাইকে মঞ্চে আমি ডাকলাম, আমার শেখ জালাল বাবার দরবারে ভক্তি, শেখ জালাল দরবারের আমার জীবন ভাই আরো যারা যারা আছেন সবাই মঞ্চে চলে আসবেন, সকলের কাছে অনুরোধ। আর এই যে দোতলার থেকে লাইটটা মারতেছেন, আপনার পায়ে ধরি, আপনি আমাকে লাইটটা মাইরেন না, আপনার দেখার ইচ্ছা থাকলে আপনি আমার কাছে এসে দেখেন। আমার প্রথমে একটা কথা আমার বোনে বলছিল, জহির পাগলা এক সময় আমার কিছু ছিল না, স্টেজে আসার সময় দুইজন ভাই আমি কাপড় পাল্টাবো আমাকে রুমে নিয়ে গেছে, বাড়ির ভিতরে নিয়ে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করলাম। আমাকে বলে পাগলা আপনি আপনার শৈশব অতীত কালটা বলবেন। আমি বললাম না, এটা আমি বলতে চাচ্ছি না, এটা আমার জন্য শিক্ষা। আমি আমার বর্তমান যে জায়গায় আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমি বলবো আমাদের প্রয়াত বাউল আব্দুল লিয়াকত সরকার পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ মানুষটাকে বেহেশত নসিব করুন। এবং আমাদের দেশের অনেক গুণী শিল্পীরা আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছেন। আমারও যাওয়ার
সময় হইতেছে বা হবে বা এখনো হইতে পারে, বিচিত্র কিছু আছে? কিচ্ছু নাই। আমার মা বাবা আলহামদুলিল্লাহ আছে। আর শুরু থেকে একেবারে স্টেজ থেকে এখন পর্যন্ত আমার মা কোলে আমার সাথে আছে, আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটা রাত্রে আমার মা আমার গান শুনে না, খালি আমার দিক চায় থাকে, আমার তাকায় থাকে, আমাকে পাহারা দেয়। আমার সেই খুঁটিটা এখনো আছে, আলহামদুলিল্লাহ। আমার মা বাবার জন্য আপনারা দোয়া করবেন। আমি যাই হয়েছি, যাই করি না কেন, আমি মনে করি আমার সবচেয়ে বড় হাতিয়ারটা হলো আমার মা এবং আমার বাবা, আর বাকিটা হলো আপনাদের দোয়া, ভালোবাসা। এছাড়া আমার কোনো পুঁজি নাই। কোন শিল্পীর সাথে তর্ক করে হাদিস কোরআন দিয়ে জানার মতো এত জানা আমি এখনো জানি নাই, কিন্তু প্রশ্ন করলে একটা উত্তর এটা মালিক কিভাবে যেন দিয়া দেয়, এটা আল্লাহ ভালো জানেন, আমি জানি না। আমি একটা গান গাই, মায়ের গানের আবদার আছে, এই গানটার পরে মায়ের গান শোনাবো ইনশাআল্লাহ। আমার খরম সারে কই পাবো সখী গো, তোমরা আরে বলো না, এই খরমপুর মাজারে যখন মা আমারে নিয়ে আসতো ছোটকালে, আমি তো বেশি বিরক্ত করি না আপনাদেরকে। আমার বেলা কেন এত ভেট্টু দেন? আপাই যে এত মানে ওনার জীবন স্টোরি বললো, ওই একটা লোকে তো ভেট্টু দিলেন না। আমি এটা বলি, আমি শুনেন, ঘরের মানুষ আমাকে বলেন, সমস্যা নাই। আমি এটা বলি যে আমার মা যখন আমাকে খরমপুর মাজারে নিয়ে আসতো, আগে তো প্রায় গান হইতো, এখন কমে গেছে। আগে মেয়েরা গান গাইতো, মহিলারা গান গাইতো, আস্তানা আস্তানায় অনেক গান হইতো। 2টা গানের জন্য আমার মা বৈশাখ কইতো আমার পোলারে 2টা গানের সুযোগ দাও, দিত না। আর দিলেও যে একটা আচরণ করতো এখনো ভুলি নাই। আর যে লোকগুলো আচরণ করতো, এই লোকগুলো আল্লাহর রহমতে সবগুলো এখন তারা আমাকে নিয়ে খুব আলোচনা করে, সমালোচনা করে না, আমাকে নিয়ে ভাবে। আমার বয়স রানিং 23 বছর চলে। এই 23 বছরের মধ্যে 12 বছর আমার গান, আর এই 12 বছরের মধ্যে আমি আমার মায়ের দয়, আমি আমার বাবার দয়, আমি এই জায়গাটা দখল করেছি। এটা আমার অহংকার না, এটা আমার মায়ের সফলতা, এটা আমার মায়ের দেওয়া দান। আমি বলবো আপনারা মা বাবাকে, আমি উপদেশ দিচ্ছি না। আমাদের আইনমন্ত্রী মহোদয় যখন আমাদের এমপি মহোদয়কে আনেন, মমতাজ বেগমকে আনেন বায়েক আলহাজ শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ে, আমি 3 ঘন্টা খালি চতুর্দিকে ঘুরছি ভিতরে ঢোকার জন্য। ঢোকার কোন গাছে পর্যন্ত মানুষ উঠছে। মনে মনে বলছি, আল্লাহ, মমতাজ বেগম আসছে, একবার দেখতে পারলাম না। 3 ঘন্টা ঘুরে বাইকটা নিয়ে বাড়িতে চলে গেছি। এর পরের বছরই মমতাজ বেগম আমাকে ডাইকে নিয়ে গেছে।